আরে ডেলি জানিস এই ইন্টারনেটে হ্যালো। দেখো, আজকে আমরা একটা টপিক দেখবো, সেই টপিকটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ার এটা হচ্ছে একটা সার্কিট যেটাকে আমরা ওই অপ্যাম্পকে ইউজ করেই এটাকে আমরা ডিজাইন করতে পারি। অপ্যাম্পকে ব্যবহার করে ইনস্ট্রুমেন্টেশনাল এই অ্যাম্প্লিফায়ারকে বানাতে হবে। তো আমরা এটার সার্কিট ডায়াগ্রামটা দেখে নেব, এর মধ্যে কি কি থাকবে। তো ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ার, এই অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে এমন একটা জিনিস যেটা ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ার এটা ইউজ হয় কোথায়? মেনলি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, যেখানে বিভিন্ন রকমের যে কমন সিগন্যালস সেখানে যেগুলো প্রেজেন্ট আছে। কমন সিগন্যালস মানে কি? ধরো হচ্ছে নয়েজ সিগন্যাল, যেগুলো হচ্ছে কমন, সেই কমন সিগন্যালগুলোকে আমাকে এলিমিনেট করতে হবে। প্রচুর পরিমাণে যেখানে এরকম কমন মোড সিগন্যালস আছে, সেই সমস্ত জায়গাতে যদি আমাদের যে ডিজায়ার্ড সিগন্যাল, যেটাকে আমরা অ্যাকচুয়ালি অ্যাম্প্লিফাই করতে চাই, সেই ডিজায়ার্ড সিগন্যালগুলোকে অ্যাম্প্লিফাইড ফরম্যাটে পাওয়ার জন্য আমাদেরকে ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ারকে ব্যবহার করতে হবে। মানে ধরো একটা জায়গা, একটা ইন্ডাস্ট্রিতে ধরো একটা জায়গার আমার একটা মোটর চলছে, সেই মোটরের তাপমাত্রা কত সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, ধরো একটা ইন্ডাস্ট্রিতে একটা মোটর আছে, সেই মোটরটা চলছে, মোটরটা চলতে চলতে কতটা তাপমাত্রা হয়েছে মোটরের মধ্যে সেটাকে আমাকে মাপতে হবে। ঠিক আছে, মাপতে হবে। এবার এটার জন্য আমার কি দরকার? প্রথমত তো এর জন্য আমার একটা টেম্পারেচার সেন্সার এর মধ্যে লাগাতে হবে, আরটিডি লাগাতে হবে। তারপরে হচ্ছে সেই আরটিডি থেকে আমরা রেজিস্ট্যান্সের মাধ্যমে, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, তার মাধ্যমে আমরা এর টেম্পারেচারটাকে বুঝতে পারবো। এবার এই আরটিডি থেকে যে তারগুলো আসবে, যে ওয়্যারস গুলো আসবে, সেগুলো চলে আসবে আমাদের কোনো একটা কন্ট্রোল প্যানেলের মধ্যে, যেখানে আমরা এই তার থেকে প্রাপ্ত যে অ্যানালগ সিগন্যাল সেটাকে নিয়ে আমরা কনভার্ট করব আমাদের আউটপুট সিগন্যালে। ঠিক আছে, তো সেই কাজগুলো করবার জন্য এই যে তারগুলো আমরা ইউজ করছি, যার মাধ্যমে আমরা এখান থেকে যে ভোল্টেজ তৈরি হচ্ছে সেটাকে আমরা কোনো একটা প্যানেলের মধ্যে নিতে পারছি। এবার এই যে ব্যাপারগুলো হচ্ছে, সেই প্রসেসগুলোর সময়, যেহেতু এটা ইন্ডাস্ট্রিতে প্রচুর নয়েজ হয়, যেমন মোটরটা চললে অলরেডি একটা সাউন্ড তৈরি হবে, এবং ইন্ডাস্ট্রিতে আরো অনেক নয়েজ সিগন্যাল থাকে। তো আমার যেটা ডিজায়ার্ড সিগন্যাল, যেটা হচ্ছে এখানকার টেম্পারেচারের সিগন্যাল, যেটা সেইটা তো এই তার দিয়ে যাবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো কিছু আনডিজায়ার্ড সিগন্যাল, যেরকম হচ্ছে নয়েজ সিগন্যাল ইত্যাদিগুলোও কিন্তু এই আমাদের যে সেন্সার বা আমাদের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের কাছে পৌঁছে যাবে। ধরো এটা হচ্ছে কন্ট্রোলার, এখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাবো যে টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কত। এখন এই কন্ট্রোলারের কাছে যদি আমাকে দেখাতে হয় সিগন্যালটাকে অ্যাম্প্লিফাইড ফরম্যাটে, তো আমার দরকার খালি টেম্পারেচারটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি আরো অনেক আনডিজায়ার্ড সিগন্যালগুলোকে পেয়ে যাচ্ছি। সেটা তো আমরা চাই না। এরকম আনডিজায়ার্ড সিগন্যাল যাতে আমাদের অ্যাকচুয়াল সিগন্যালটাকে ডিস্টার্ব না করতে পারে, তার জন্য আমরা একটা বিশেষ ধরনের অ্যাম্প্লিফায়ার এখানে ইউজ করব, এবং সেই অ্যাম্প্লিফায়ারের নামই হচ্ছে ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, যেখানে এরকম ইনস্ট্রুমেন্ট আছে, সেখানে আমরা এরকম অ্যাম্প্লিফায়ার ব্যবহার করব, যেখানে কমন মোড সিগন্যাল হওয়ার চান্সেস খুব বেশি। এবারে আমরা দেখে নেব যে ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ারের মধ্যে কিরকম ভাবে অ্যাম্প্লিফিকেশনটা হয়, সেটাকে আমরা দেখব। তো এর মধ্যে দেখো, প্রথমত এর মধ্যে আমাদের তিনটে অপ্যাম্প লাগবে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ার বানাতে গেলে তিনটে অপ্যাম্প লাগছে। ধরো একটা অপ্যাম্প আমার এরকম আছে, এটা আমার একটা অপ্যাম্প, এটা ইনভার্টিং, এটা হলো নন ইনভার্টিং টার্মিনাল। এখানে আমার আরেকটা অপ্যাম্প আছে। হ্যালো, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? উপরটা? স্যার এইটা স্যার একটু ধরেন স্যার, একটু নাকি লিখে আমি লেটেস্ট জয়েনগুলো তো লিখে দিলাম। ঠিক আছে, হয়েছে। স্যার কোনখানে জয়েন করবো বললেন? আমি এইটা এই পর্যন্তই বলেছি, ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে, এটাই আমি বললাম। ঠিক আছে,
আমরা এর ঠিক আছে ঠিক আছে ডায়াগ্রামটাই আমরা আসছি। এর সার্কিট ডায়াগ্রাম কিরকম হতে পারে। ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের মধ্যে আমি বললাম 3টে অপ অ্যাম্প থাকবে। আমি এখানে একটা অপ অ্যাম্প দেখিয়েছি, এখানে একটা অপ অ্যাম্প দেখিয়েছি। এই অপ অ্যাম্পের আমার দুটো টার্মিনাল থাকবে, এর নিচেরটারও দুটো টার্মিনাল থাকবে, ঠিক আছে। ধরো এর দুটো টার্মিনাল এরকম বেরিয়ে আসছে, এরও দুটো টার্মিনাল এরকম বেরিয়ে আসছে, ইনপুট টার্মিনালস গুলো, আর একটা করে আউটপুট টার্মিনালসও থাকবে, ঠিক আছে। এটা হলো প্রথম অপ অ্যাম্প, সেট অফ অপ অ্যাম্পের জন্য। আর এখানে আমার আরেকটা অপ অ্যাম্পকে ইউজ করতে হবে, আরেকটা আমার অপ অ্যাম্প ওরকম থাকবে, আরেকটা আমার অপ অ্যাম্প থাকবে, ঠিক আছে। এটা হলো তার ইনভার্টিং আর নন ইনভার্টিং টার্মিনাল। এবারে আমরা এর কানেকশন গুলো দেখবো যে কিরকম ভাবে এতে কানেকশনটা করা যায়। প্রথমত আমার দরকারটা কি, এই ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আমরা দুটো সিগন্যাল নেব, তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেইটাকে আমরা অ্যাম্পলিফাই করব, যেটা নর্মালি আমরা একটা অপ অ্যাম্প দিয়েই করতে পারতাম। একটা অপ অ্যাম্পেও যদি আমার দুটো ইনপুট টার্মিনাল আছে, একটাতে আমরা একটা ইনপুট দিলাম, অন্যটাতে আরেকটা ইনপুট দিলাম, তাহলে কি হতো, তাহলে অ্যাম্পলিফাইড ফরম্যাটে আমরা আউটপুট পেয়ে যেতাম। দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটাই অ্যাম্পলিফাইড হতো। কিন্তু সমস্যা হতো যে দুটোর মধ্যে কিছু কমন সিগন্যাল চলে আসতো। এবার এই কমন সিগন্যালটার যে প্রবলেম, সেই প্রবলেমটাকে এলিমিনেট করবার জন্য আমরা চাইছি যে আরো একটু ইমপ্রুভ ভার্সন ইউজ করার জন্য আমরা ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করতে চাইছি, যাতে আমাদের কোনো রকম কোনো কমন মোড সিগন্যাল সেটা যেন কোনোভাবেই অ্যাম্পলিফাইড না হয়ে যায়, বা কোনো নয়েজ সিগন্যাল সেগুলো যেন অ্যাম্পলিফাইড না হয়ে যায়, সেইটার জন্যই আমরা এটাকে করতে চাইছি। তো দেখো এটা এটা ধরো আমার একটা ইনপুট টার্মিনাল, এখানে আমরা একটা ইনপুট দিলাম সে ভি ইন, এটা হলো সে ভি ইন 1, এটা হলো 1 নাম্বার ইনপুট টার্মিনাল। এখানে আমরা ভি ইন 1 একটা ভোল্টেজ সিগন্যাল অ্যাপ্লাই করলাম, আর এই যে নিচেরটা এখানে আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করলাম সে ভি ইন 2, এটা হলো সেকেন্ড ইনস্ট্রুমেন্টেশনাল, সেকেন্ড যে অপ অ্যাম্পটা আছে তার যে নন ইনভার্টিং টার্মিনাল, সেখানে আমরা ভি ইন 2 অ্যাপ্লাই করলাম। তার মানে প্রথম অপ অ্যাম্প যেটা আমার 1 নাম্বার অপ অ্যাম্প, তার আমরা ইনভার্টিং টার্মিনালে ভি ইন 1 অ্যাপ্লাই করেছি, আর যেটা আমাদের সেকেন্ড অপ অ্যাম্প তার আমরা নন ইনভার্টিং টার্মিনালে ভি ইন 2 অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। এবার এদের যে ইনভার্টিং, উপরেরটা যে নন ইনভার্টিং আর নিচেরটা যে ইনভার্টিং, এই দুটো টার্মিনালকে আমরা কি করব না, এই দুটো টার্মিনালকে আমরা থ্রু রেজিস্টার একটা জায়গায় আমরা কানেক্ট করে দেব। কিভাবে করব, এখানে আমরা এই রেজিস্টার একটা কানেক্ট করলাম, এবং এরও এখানে আমরা একটা রেজিস্টারকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। এবং এই যে দুটো রেজিস্টার নিয়ে যে কমন পয়েন্ট সেটাকে আমরা জুড়ে দিলাম, এবং সেই কমন পয়েন্টটাকে আমরা করে দিলাম গ্রাউন্ড। এবং রেজিস্ট্যান্সের মানগুলোকে সেম নিতে হবে। যদি আমরা রেজিস্ট্যান্সের মান R1 নিই, নিচেরটারও মান আমরা R1ই নেব, ঠিক আছে, এটারও মান আমরা R1ই নেব। এবং এটাকে আমরা কি হিসাবে ইউজ করতে চাই না, এই যে জিনিসটা এটাকে আমরা ইউজ করতে চাই অ্যাজ এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটাকে আমরা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে ইউজ করতে চাই। তাহলে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসাবে যদি ইউজ করতে চাইতাম, সেক্ষেত্রে আমাদের কি করতে হতো বলো। একটা অপ অ্যাম্পকে যদি আমরা নন ইনভার্টিং, আমি এই জায়গাটা মুছে রাখছি আপাতত, প্রথমত এক একটা করেই ধরে বলো। প্রথমত ধরো উপরের যে আমার অপ অ্যাম্পটা আছে, এটাকে যদি আমি নন ইনভার্টিং হিসাবে ইউজ করতে চাইতাম, তাহলে আমি কিভাবে কানেকশনটা করতাম। নন ইনভার্টিং হিসাবে যদি আমি ইউজ করতে, নন ইনভার্টিং করলে সিগন্যাল ইনপুটটা স্যার প্লাস টার্মিনালে অ্যাপ্লাই করতে হতো। সরি, হ্যাঁ, নন ইনভার্টিং হিসাবে করতে চাইছি মানে আমাকে প্লাস টার্মিনালে করতে হবে। তাহলে এটার কানেকশনটা আমার একটু গন্ডগোল হয়েছে। এটাকে আমি নন ইনভার্টিং করতে চাই, নিচেরটা ঠিকই আছে, এটাকে আমাকে প্লাস টার্মিনালেই করতে হবে, ঠিক। এটা প্লাস, নিচেরটা মাইনাস। আর কি করতে হবে বলো, উপরটায় প্লাস দেখিয়ে দিলাম, ওটাতে ভি ইন 1 দেখিয়ে দিলাম। আর কি করতে হয় নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার করার জন্য, স্যার এটা ফিডব্যাকটা কোথায় নেগেটিভ দেবো, টার্মিনালে একটা রেজিস্ট্যান্স, এইখানটা, আর ফিডব্যাকটা স্যার নেগেটিভ টার্মিনালের সাথে এইখানটায় আমাকে ফিডব্যাকটা output-এ। দিতে হবে, এইখানটা একটা ফিডব্যাক দিতে হবে, তাই তো। এই জায়গাটাতে আমাকে একটা ফিডব্যাক রেজিস্টারকে কানেক্ট করে দিতে হবে থ্রু আউটপুট। এটা ধরো আমাদের VO1, আমি সাপোজ এই জায়গাটাকে VO1 বলছি, প্রথমটা যেহেতু VO1, তাহলে VO1 এর সঙ্গে একটা রেজিস্টার আমরা নেব, দিয়ে সেটাকে আমরা এই ইনভার্টিং টার্মিনালের সঙ্গে জুড়ে দেবো। সাপোজ এই রেজিস্টারের রেজিস্ট্যান্স হলো R2। এটা হলো প্রথম যে অপ অ্যাম্প যেটা উপরে আমরা আঁকলাম তার জন্য। নিচেরটাকেও সিমিলার ওয়েতে আমরা করতে চাই, আমরা করতে চাই। তো তার জন্য কি করব, তার জন্য আমরা এর এখানেও একটা রেজিস্টারকে জুড়বো, গ্রাউন্ড তো দেখানোই আছে, এখানে আমরা ধরো একটা রেজিস্টারকে জুড়ে দিলাম এরকম R2, সে এটা হলো আমাদের R2। আর কি করব, কোন জায়গা থেকে আমরা ফিডব্যাকটা নেব,
ফিডব্যাকটা স্যার আমরা একটা নেগেটিভ ফিডব্যাক দেবো, নেগেটিভ ফিডব্যাকটা আমরা মাইনাস এখান থেকে টার্মিনাল নিয়ে থেকে নিলাম, আউটপুট টার্মিনাল। এখানটায় আমরা একটা নেগেটিভ ফিডব্যাক রেজিস্টারকে জুড়ে দিলাম, ব্যাস হয়ে গেল এটা আমাদের। তাহলে এটা হয়ে গেল আমাদের R2, সরি আমার এটা লেখা ভুল হয়েছে, এটা R2 নয়, এটা R1, এটা হচ্ছে R1। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এবার আমাকে বলতে পারো এই যে আউটপুট গুলো তৈরি হবে, আউটপুট গুলোর কোনটার মান কত হবে, VO1 এর মান কত হবে আর VO2 এর মানই বা কত হবে? VO1 এর মান কত হবে? একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটা ধরো উপরের যে অংশটুকু, এটা তোমার একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এই নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের আউটপুট কত হয়? 1 প্লাস কত হয় বলো? 1 প্লাস R2 বাই R1, 1 প্লাস R2 বাই R1 গণিত কি হবে? 1 প্লাস R2 বাই R1 টা আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ভিএন এটা ইনটু V in 1। যদি আমার ওটা V in 1 হয় ওই এক নম্বর ইনপুট টার্মিনালের রেজিস্টারের মানটা, তাহলে V in 1 এইটা হবে, তাই না? আমি এটা পুরোটা এখন লিখলাম না, কারণ জায়গা হবে না রেজিস্টার গুলোকে দেখানো। তো ওইখানে একটা আউটপুট এরকম তৈরি হবে, সিমিলারলি এখানেও একটা আউটপুট এরকম তৈরি হবে। দিয়ে কি করব, এই যে দুটো আমরা পাচ্ছি, দুটো আমরা আউটপুট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা এই যে অপ অ্যাম্পটা আছে সেই অপ অ্যাম্পের যে দুটো টার্মিনাল, সাপোজ আমি উপরটাকে প্লাস লিখছি তাহলে সুবিধা হবে, উপরেরটাকে আমি প্লাস টার্মিনাল হিসেবে ডিনোট করছি, আর নিচেরটাকে মাইনাস, অর্থাৎ উপরেরটা নন ইনভার্টিং, নিচেরটা ইনভার্টিং। এখন নন ইনভার্টিং টার্মিনাল আর ইনভার্টিং টার্মিনাল, সেখানে আমাদেরকে এদেরকে কানেক্ট করতে হবে, এবং এদেরকে আমরা সরাসরি কানেক্ট করব না, আমরা কানেক্ট করব ভায়া রেজিস্টার। ভায়া রেজিস্টার আমরা এগুলোকে কানেক্ট করে দেবো। তাহলে কিরকম ভাবে কানেক্টটা করব না, এখান থেকে আমরা একটা রেজিস্টার নেব, এটার নাম হলো R3। R3 রেজিস্টারের মাধ্যমে আমরা এই টার্মিনালে জুড়ে দিলাম, আর এখান থেকেও আমরা আরেকটা রেজিস্টার নেব, এটার নাম দিয়ে দিলাম R4, তার মাধ্যমে আমরা ইনভার্টিং টার্মিনালে জুড়ে দিলাম। ঠিক আছে, এখন এই ইনভার্টিং টার্মিনাল এটা, আর নন ইনভার্টিং টার্মিনাল হলো উপরেরটা, এইটা হলো আমাদের আউটপুট। এবার এখানেও আমাকে একটা ফিডব্যাক নিতে হবে। ফিডব্যাকটা কিরকম হবে? ফিডব্যাকটা এরকম, এখান থেকে আউটপুটের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করতে হবে ভায়া আর একটা রেজিস্টার, যে রেজিস্টারের রেজিস্ট্যান্স এটা পজিটিভ ফিডব্যাক, এটা হচ্ছে পজিটিভ বা ইনভার্টিং টার্মিনালের ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক বলাটা ঠিক হবে না, এটাকে ইনভার্টিং টার্মিনালের ফিডব্যাক বলতে হবে। ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক জিনিসটা কি সেটা আমি পরে বলবো। ঠিক আছে, পজিটিভ ফিডব্যাক নেগেটিভ ফিডব্যাক ওটা আমি আজকেই চ্যাপ্টারটা আশা করা যায় শুরু করবো, তখন জানতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে ফিডব্যাকটা আমরা দিচ্ছি। তো সেই রেজিস্টারের ভায়া হয়ে আমরা গ্রাউন্ড করে রাখছি, এবং সেই রেজিস্টারের রেজিস্ট্যান্সও হলো R4। ঠিক আছে, এবং ফাইনাল আউটপুট আমরা এখানে পেয়ে যাচ্ছি, এখানে এবং গ্রাউন্ড টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে যদি আমরা এখানে মেজার করি, তাহলে আমরা সে ভি আউট এই পরিমাণ ভোল্টেজটা এখানে দেখতে পাবো। উপরের দিকটা হলো প্লাস, নিচের দিকটা হলো মাইনাস, সাপোজ। তাহলে এই হয়ে গেল আমাদের সার্কিট ডায়াগ্রাম। কিসের না, এটা হলো আমাদের একটা ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের সার্কিট ডায়াগ্রাম। ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের এটা হলো সার্কিট ডায়াগ্রাম। এবার এই সার্কিট ডায়াগ্রামের ভিত্তিতে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এই ইনস্ট্রুমেন্টেশনাল যে অ্যাম্পলিফায়ার তার গেইন কত হচ্ছে, তার গেইনটা কত সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ার, এটাকে আমরা ইউজ করছি কিসের পারপাসে? এটাকে আমরা ইউজ করছি হচ্ছে লার্জ ইন্ডাস্ট্রিতে বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে, যেখানে এই যে ওয়্যারস গুলো যার মাধ্যমে আমাদের অপ অ্যাম্পে ইনপুট গুলো আসছে, সেই ওয়্যার গুলো তো অনেক লং ডিস্টেন্স ধরে রান করে, এবং যখন লং ডিস্টেন্স ধরে রান করে তখন তার মধ্যে দিয়ে যেটা আমাদের অ্যাকচুয়াল ডিজায়ার্ড সিগন্যাল সেটা যেরকম আসছে, সেরকম কিছু আনডিজায়ার্ড নয়েজ সিগন্যালসও আসছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আমরা কেন ইউজ করছি? আমরা তো একটাই অপ অ্যাম্প ইউজ করলেই পারতাম। আমরা ইউজ করছি এই কারণেই, এতগুলো অপ অ্যাম্পকে আমরা ইউজ করছি এই কারণেই, যদি কোনো কমন মোড সিগন্যালস থেকে থাকে, কমন মোড সিগন্যালস যদি থেকে থাকে, সেইগুলো কিন্তু প্রথমেই নালিফাইড হয়ে যাবে, সেগুলো প্রথমেই এলিমিনেট হয়ে যাবে, যাতে প্রথম স্টেজেই আমাদের আনডিজায়ার্ড সিগন্যালস গুলো এলিমিনেটেড হয়ে যায়, এবং তার ফলে যেটা আমাদের অ্যাকচুয়াল ডিজায়ার্ড সিগন্যাল, যেটাকে আমরা অ্যাম্পলিফাইড ফরম্যাটে পেতে চাই, সেইটাই আমার ফাইনাল আউটপুটের মধ্যে থাকে। সেখানে কোনো আনডিজায়ার্ড সিগন্যালস যেন
না থাকে। তো সেই কারণেই আমরা ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারকে ইউজ করছি। এখন আমাকে যদি গেন ক্যালকুলেট করতে বলে, তাহলে আমি প্রথমে কি করব? প্রথমে আমাকে এই VO1 আর এই VO2 যেগুলো লিখেছি ওই পয়েন্টগুলোতে ভোল্টেজের মানটা কত সেগুলোকে প্রথমে লিখে ফেলতে হবে। তাহলে আমাকে বলো VO1 সমান কত লিখতে পারি আমি? আগেই লিখেছি VO1 সমান, একবার লিখেও ছিলাম, সেটা হয়ে যাবে আমার, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে কি এই জায়গাটা, এটা একটা আমাদের একটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এইটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কারণ নন ইনভার্টিং টার্মিনালে ইনপুট দিয়েছি আর ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে রেখেছি ভায়া একটা রেজিস্টার R1, আর এখান থেকে আউটপুট থেকে ইনভার্টিং টার্মিনালে একটা ফিডব্যাক দিয়েছি, তার রেজিস্ট্যান্সের মান হলো R2। তাহলে কত হয়? 1 প্লাস R2 বাই R1 ডিভাইডেড R2 বাই R1 মাল্টিপ্লাইড বাই V in 1। এটা V in 1, যেহেতু আমার এক নাম্বার যেটা ইনপুটটা আমরা দিয়েছি সেটার নাম দিয়েছি V in 1 নাম দিয়েছি, তার জন্য এটাকে V in 1 দিয়ে গুণ করলাম। আর নিচে যেটা আছে VO আউটপুট 2, সেটার ভোল্টেজের মানটা কত? 1 প্লাস ওইটা হচ্ছে R2 বাই R1 ইনটু V ইনটু। এটাও তাই, এটাও দেখো সেম। এখানে আমরা ইনপুটটা দিয়েছি এইখানটায়, আর ইনভার্টিং টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিয়েছি R1 এর মাধ্যমে, এবং ফিডব্যাক রেজিস্টারের মান হলো R2। সুতরাং এক্ষেত্রেও আমার গেনের মানটা তাই হবে, 1 প্লাস R2 বাই R1 ইনটু এখানে V in 2 গুণ হবে। ঠিক আছে, V in 2 গুণ হবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো একটা জিনিস, যে এই জায়গাকার ভোল্টেজটা কত হবে? এই পয়েন্টের ভোল্টেজটার মান কত হবে বলো? বলতে পারবে এই পয়েন্টের ভোল্টেজের মানটা কত? এই যে ইনভার্টিং টার্মিনাল, যেটা আমাদের 3 নাম্বার অপ অ্যাম্প, তার যে আমার ইনভার্টিং টার্মিনাল সেখানকার ভোল্টেজ হওয়া উচিত কত? স্যার VO2 ইন্টু R4 হ্যাঁ, বাই R3 প্লাস R4। এক্স্যাক্টলি ঠিক তাই। মানে এই জায়গাকার ভোল্টেজ দেখো, এখান দিয়ে যে কারেন্টটা যাবে, এখান থেকে যে কারেন্টটা যাবে, এইখানে VO2 ভোল্টেজ, এখানে গ্রাউন্ড। এবার যে কারেন্টটা যাবে সেটা তো এই রাস্তা দিয়ে গ্রাউন্ডে ফ্লো করবে, তাই না? এখান দিয়ে গ্রাউন্ডে ফ্লো করবে কারেন্টটা। তাহলে সেটাই যদি করে, কারণ এখানে তো কোনো কারেন্ট ঢুকবে না, যেহেতু এটা অপ অ্যাম্প, তার মানে এখানে ইনপুট ইম্পিডেন্সটা খুব হাই, তার মানে কারেন্টটা এই রাস্তা দিয়ে চলে যাবে। তাহলে যে কারেন্টটা আসবে, এখানে VO2 ভোল্টেজ, এখানে 0 ভোল্টেজ, তাহলে এই রাস্তায় যে কারেন্টটা আসবে, এই কারেন্টটার মানটা কত? এই কারেন্টের মান আমরা যদি সাপোজ এটাকে I1 নাম দিই, এই কারেন্টের মান যদি আমি I1 নাম দিই, তাহলে I1 সমান কত হচ্ছে? VO2 ডিভাইডেড বাই R3 প্লাস R4। এটাই হচ্ছে VO2 ডিভাইডেড বাই R3 প্লাস R4, এটাই হচ্ছে আমাদের কারেন্টের মান। এবার এই যে কারেন্ট, তার জন্য আমার এইখানে যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে সেটা কি? সেটা অ্যাকচুয়ালি R4 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটাই হলো আমার এই জায়গাকার ভোল্টেজ, এই ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ। দ্যাট মিনস আমার যে ইনভার্টিং টার্মিনাল সেখানকার ভোল্টেজ যদি আমি VX নাম দিই, এই পয়েন্টের ভোল্টেজটাকে যদি আমি VX নাম দিই সাপোজ, তাহলে VX সমান আমার কত দাঁড়াচ্ছে? VX সমান হচ্ছে আমার R4 ইন্টু I1, R4 ইন্টু I1। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এই যেটা বললো এটাই, সেটা হচ্ছে কত? VO2 ইন্টু R4, VO2 ইন্টু হচ্ছে আমার R4 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে R3 প্লাস R4, ডিভাইডেড বাই R3 প্লাস R4। ঠিক, তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজটা পেয়ে গেলাম, আমাদের ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ আমরা পেয়ে গেছি। এখন আমাদের নন ইনভার্টিং, তাহলে এই টার্মিনালের ভোল্টেজটা কত হবে? এখানটা নিচেরটা যদি VX হয়, তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? ওইটা সিমিলার VXC হবে। সিমিলার, এটাও VXC হবে, যেহেতু এটা একটা অপ অ্যাম্প, এর মধ্যে কোনো ড্রপ নেই ইনপুট টার্মিনালে, তাহলে এটা নিচেরটা VX হলে উপরের যে নন ইনভার্টিং টার্মিনাল সেটাও VXC হবে। তাহলে এবার আমি যদি এই যে লুপটা VX, যদি আমরা এখানকার ভোল্টেজটা বুঝতে পারছি, তাহলে এই যে আমার লুপ, এই যে পাথ, এই VO1 থেকে এই পাথে একটা কারেন্ট তো ফ্লো হবে, এখান থেকে এই রাস্তা দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। তাহলে আমাকে বলো এখান থেকে এইটুকুর মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে? VO1 থেকে আপ টু এই VX এই পর্যন্ত যে কারেন্টটা, VO1 মাইনাস VX ডিভাইডেড বাই R3, ডিভাইডেড বাই R3, সেই কারেন্টটা কার সঙ্গে সেম হবে? এই কারেন্টটা R4 এর মধ্যে দিয়ে যাবে, এই কারেন্টটা R4 এর মধ্যে দিয়েও যাবে। ঠিক আছে, তাহলে আমি ওই কন্ডিশন থেকে কি লিখতে পারি বলো? কন্ডিশনটা এরকম আমরা লিখতে পারি যে VO1 মাইনাস VX ডিভাইডেড বাই
R3 যে কারেন্টটা হবে সেই কারেন্টটা ইকুয়াল টু কি হবে, সেই কারেন্টটা ইকুয়াল টু হয়ে যাবে আমার Vx minus Vout divided by R4. Vx মাইনাস ভি আউট ডিভাইডেড বাই R4। তাহলে এই একটা কন্ডিশন, এই কন্ডিশন থেকেই আমরা আলটিমেটলি কি বার করতে চাই, আমাদের উদ্দেশ্য কোনটাকে ক্যালকুলেট করা, ভি আউটটাকে ক্যালকুলেট করা। তাহলে ভি আউটটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো এখান থেকে, এই যে আমাদের লিখলাম এখান থেকে আমরা ভি আউটটাকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। ঠিক আছে, ওইটাকে ক্যালকুলেট করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি বলো এখান থেকে, ভি আউট সমান, একটু সিম্পলিফাই করার চেষ্টা করি এটাকে। প্রথমত এটা হয়ে যাচ্ছে VO1/R3, এটা থাকলো VO1/R3, আমি তলায় নিয়ে চলে এলাম, একটার তলায় আরেকটাকে, VO1/R3 মাইনাস VX/R3, মাইনাস হচ্ছে কত VX/R3 ইজিক্যাল টু ওইদিকে আমরা কত পাচ্ছি VX/R4, VX/R4 মাইনাস কত পাচ্ছি VOUT/R4, VOUT/R4। ঠিক আছে, এই জিনিসটা পাচ্ছি। এখন তাহলে ভি আউট আমার দরকার, আমি তাহলে ভি আউটটাকে একদিকে রাখবো, VOUT/R4টাকে একদিকে নিয়ে চলে আসবো, কারণ আমি আলটিমেটলি ভি আউটটাকেই ক্যালকুলেট করতে চাই। তাহলে VOUT/R4 সমান কত হচ্ছে, সেটা সমান হচ্ছে VO1/R3, VO1 ডিভাইডেড বাই R3 মাইনাস VX কমন চলে যাচ্ছে, VX কমন চলে গিয়ে ভেতরে কে পড়ে থাকছে 1 ডিভাইডেড বাই R3 প্লাস 1 ডিভাইডেড বাই R4, এটা পড়ে থাকছে। ঠিক আছে, এখন আমাদের VO1 এর ভ্যালুটা কত, আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, VO1 এর ভ্যালুটা কত। স্যার তাহলে স্যার তাহলে ওটা ভি আউটটা স্যার মাইনাসে ছিল তো স্যার, ওটা মাইনাসটা স্যার মুছে দিলেন কেন? কোনটা, ভি আমরা আউট বাই অন্যদিকে নিয়ে চলে এসেছি, আমি অন্যদিকে নিয়ে চলে এসেছি। স্যার এগুলো তো উল্টো দিকে লিখেছেন, তাহলে এগুলো তো সাইন চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, এটা কিছু ভুল হলো না, একটু ভুল হয়েছে, দাঁড়াও দেখি, এটাতে মিস্টেকটা এখানেই হলো। এক্স্যাক্টলি, এখানে ভি আউট ওটাকে আমরা ওইদিকে নিয়ে এসেছি, হ্যাঁ ঠিকই বলেছো, তাহলে সাইনটা এখানে গন্ডগোল হয়েছে, এটা এদিকে থাকবে, এটা ভিএক্স, আচ্ছা এরকম হচ্ছে না, ভিএক্স ডিভাইডেড বাই R3 প্লাস 1 বাই, মানে এই জিনিসটা যখন আমরা ডান দিকে নিয়ে চলে আসছি, এটা নেগেটিভ করতে হবে V01 divided by R3. হ্যাঁ হ্যাঁ, V01/R3 ওটা নেগেটিভ করতে হবে, VO1/R3 এই টার্মটা নেগেটিভ হবে, আর ওই টার্মটা পজিটিভ হবে, এটা পজিটিভই থাকবে। ঠিক আছে, এইরকম হবে। ঠিক আছে, এখন আমাদের ভ্যালুগুলো তো সব জানা আছে, কোন ভ্যালুগুলো জানা আছে দেখো, VO1 এর ভ্যালু জানা Vx আছে, এর মানও জানা আছে। VX এর মানও জানা আছে, তাহলে ওই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিতে হবে এবার। তাহলে আমরা এখানে একটা দাগ টেনে নিই, এখানে আমাদের কি দরকার, ভি আউট বাই, আমরা এটাকে কপি করি, স্যার ভি আউট ও ডাইরেক্ট বলবা? হ্যাঁ এবার বলো আমাকে, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R4, ঠিক আছে, এবার আমাকে বার করতে হবে ভি আউট, ভি আউটটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ভি আউটটা কি হবে, ভি আউট সমান আমরা কি লিখতে পারি, ভি আউট এর পরের কথাতেই লেখা ভালো হবে নাকি, ভি আউটটা কি লিখতে পারি বলো, ভি আউট সমান আমরা পেয়ে যাচ্ছি, R4টাকে কোনাকুনি গুণ করে দাও ওইদিকে, তার মানে মাইনাস R4/R3
মাইনাস অফ R4 বাই R3 ইন্টু R4টাকে ওইদিকে কোনাকুনি গুণ করে দিলাম ইন্টু VO1। VO1 এর ভ্যালুটা কত? VO1 এর ভ্যালুটা হচ্ছে 1 প্লাস R2 বাই R1 ইন্টু V in 1 ইন্টু V in 1। এইটা হচ্ছে আচ্ছা এটা হয়ে গেল প্লাস, এই কথাতেই করা ভালো মনে হচ্ছে। আমাকে আরেকবার বলো তো হাজিরুল, ভি আউট এর মানটা কত আসছে? এই কথাতে করলে ব্যাপারটা ক্লিয়ার হবে, বুঝতে পারবে। ভি আউট এর মানটা কত আসছে আরেকবার বলো। ভি আউট সমান মাইনাস স্যার আমি তো ডাইরেক্ট করে নিয়েছি। মাইনাস অফ R4 বাই R3 ইন্টু 1 plus R2 by R1 1 প্লাস R2 বাই R1 into V in 1. R2 বাই R1 ইন্টু V in 1। বেশ, এটা হলো, এটা হয়ে গেল একটা। আর একটা কি আছে? প্লাস কিছু একটা আছে, প্লাস কত আছে? প্লাস হচ্ছে Vx ইন্টু 1 বাই R3 প্লাস 1 বাই R4। ঠিক আছে, তাহলে 1 বাই R3 প্লাস 1 বাই R4 ওই জিনিসটাকে আমি প্রথমে লিখি, 1 বাই R3 প্লাস 1 বাই R4 এই জিনিসটা আমি প্রথমে লিখলাম। আর Vx এর ভ্যালুটা কত বেরিয়েছে? Vx এর ভ্যালুটা কত লিখেছিলাম? Vx এর ভ্যালুটা বলো, Vx এর ভ্যালু কত? স্যার VO2 into R4 divided by R3 plus R4। R4 ডিভাইডেড বাই R3 প্লাস R4 ইন্টু VO2, তাই তো? এবার হ্যাঁ, স্যার, VO2 এর এরকম। ভ্যালুও তো আছে, VO2 এরও তো ভ্যালু আছে। VO2 এর ভ্যালুটা কত? VO2 এর ভ্যালুটা VO2 কত ভ্যালুটা বলো? বেরিয়েছিল স্যার 1 plus R2 by R1 into V 1 প্লাস R2 বাই R1 ইন্টু into V V into ইন্টু V ইন্টু ইন্টু V ইন্টু। তাহলে এই জিনিসটাকে আমরা এইরকম ভাবে লিখে ফেললাম, V ইন্টু। এবার এইটাকে আমাকে সিম্পলিফাই একটু করতে হবে। এই যে জিনিসটা আমরা লিখলাম, এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করলেই পেয়ে যাবো আমাদের রেজাল্টটা। ঠিক আছে, দেখো এখান থেকে রেজাল্টটা কিভাবে সিম্পলিফাই হবে। প্রথম জিনিসটাকে আমরা অ্যাজ ইট ইজ ছেড়ে দিই, এটাকে যেরকম আছে থাক, মাইনাস R4 বাই R3 ইন্টু 1 প্লাস R2 বাই R1 ইন্টু V in 1, এটা অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। পরের টার্মটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। পরের টার্মটাকে যদি সিম্পলিফাই করি, দেখো এখানে কিরকম আসবে। 1 ডিভাইডেড বাই, এটাকে আমরা নিচে কমন নিয়ে নিই, R3 R4 নিয়ে নিই, নিচে লসাগু নিয়ে নিলাম R3 R4, তাহলে উপরে কত হয়ে যাবে? R3 প্লাস R4 হয়ে যাবে। উপরে হয়ে যাবে আমার R3 প্লাস R4, আর নিচে পড়ে আছে কত? তার সঙ্গে গুণ হয়ে আছে কে? তার সঙ্গে গুণ হয়ে আছে আমার R4 গুণ হয়ে আছে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে আবার R3 প্লাস R4 গুণ হয়ে আছে। ঠিক আছে, নিচে হচ্ছে R3 প্লাস R4টা গুণ হয়ে আছে। তাহলে এখান থেকে তো কিছু টার্ম ক্যান্সেল আউট হবে। R3 প্লাস R4 টা ক্যান্সেল আউট হবে। আচ্ছা, আরেকটা জিনিস ভুল হয়েছিল এখানে। হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে R4টাকে আমরা কোনাকুনি যখন গুণ করেছিলাম, Vx ইন্টু R4 হতো তো, তাই না? এখানে একটা R4 তো গুণ হতো আরো, মানে এই টার্মটাতে হতো না, সরি, পরের পাতায় যেখানে আমরা করলাম, কোনাকুনি যখন গুণটা করলাম, তখন দেখো এখানে আরেকটা R4 তো গুণ হতো। এটা তো আমাদের এই VO2 এর ভ্যালুটার জন্য, VO2 এর যে ভ্যালু সেটার জন্য আমাদের এটা এসেছিল, মানে Vx এর ভ্যালুর জন্য এসেছিল। কিন্তু যখন আমরা এই কোনাকুনি এই R4টা নিয়ে এসেছি, তার মানে এখানেও একটা R4 গুণ হতো, তাহলে ওই R4টা এখানেও থাকতো। তার মানে এখানে অ্যাকচুয়ালি এটা R4 ইন্টু R4, আরেকটা R4 এখানে থাকার কথা, এখানে ইন্টু আরেকটা R4 থাকার কথা। ঠিক আছে, আর ইন্টু কি আছে? ইন্টু হচ্ছে 1 প্লাস R2 বাই R1, 1 প্লাস R2 বাই R1 ইন্টু V in 2। এই জায়গাটা কি বুঝতে পারলে না কেউ? এই জায়গাটা হচ্ছে, এই যে আমরা ভি আউটটা লিখেছিলাম না, ভি আউটটা, সেটার জন্য কি ছিল? ভি আউট বাই 4 ছিল, R4 ছিল অ্যাকচুয়ালি, ভি আউট বাই R4 ছিল। তার মানে এইগুলোর সঙ্গে আমি যখন ভি আউট শুধু লিখছি, তখন R4 বাই R3 ইন্টু VO1 হয়ে যাচ্ছে। আর প্লাস যেটা আছে তার সঙ্গেও তো R2টা গুণ হয়ে যাবে, সেটা আমার লেখা হয়নি, আগে লিখিনি, তার জন্য এখন লিখে দিলাম। R4 ইন্টু, মানে যেটা আমাদের R4 ইন্টু কত? Vx এর জায়গায় আমরা কি লিখেছি? Vx এর জায়গায় যেটা লেখার R4 প্লাস R3
ইন্টু 1 প্লাস R2 বাই R1 ইন্টু ভি ইন্টু, আর ইন্টু 1 বাই R3 প্লাস 1 বাই R4 ওটা তো ছিলই। এখন যেটা আমরা দেখতে পাবো এখান থেকে আমরা দেখতে পাবো যে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এই R3 প্লাস R4 এর সঙ্গে নিচের R3 প্লাস R4 ক্যান্সেল হচ্ছে, আর একটা R4 এর সঙ্গে আরেকটা R4 ক্যান্সেল আউট হচ্ছে। ঠিক আছে, তার মানে আমার পড়ে থাকছে কে, দেখো এখানে যেটা আমার পড়ে থাকছে প্রথম টার্ম যেটা, সেটা তো অ্যাজ ইট ইজ থাকছে মাইনাস অফ R4 বাই R3 minus of R4 by R3 into 1 plus R2 by R1 1 plus R2 by R1 into V in 1 into হচ্ছে V in 1 plus কত হচ্ছে বলো এখান থেকে, এখানেও পড়ে থাকছে আমার R4 by R3 by R3 into 1 plus R2 by R1 1 plus R2 by R1 multiplied by V in 2 ঠিক আছে। এবং তারপরে ফাইনালি আমরা এটাকে এরকম লিখতে পারি, ইকুয়ালস টু আমরা এরকম লিখতে পারি, মানে আর এটাকে প্রথমে লিখবো R4 বাই R3, এটা আমাদের থাকছে R4 বাই R3 থাকছে, তার সঙ্গে গুণ থাকছে কে 1 প্লাস R2 বাই R1 থাকছে, 1 প্লাস R2 বাই R1 থাকছে, এবং টোটাল জিনিসটার সঙ্গে গুণ হচ্ছে কে, কমন নিয়ে নিচ্ছি এই জিনিসটাকে, ভি ইনটু মাইনাস ভি ইন 1 ভি ইনটু মাইনাস ভি ইন 1, এটা হয়ে গেল আমাদের ফাইনাল আউটপুটের এক্সপ্রেশন ভি ইনটু মাইনাস ভি ইন 1। ঠিক আছে, এখন দেখো এইটাই হলো আমাদের যে ডিফারেন্স সিগন্যাল যেটা ছিল সেটা কত, ভি ইনটু মাইনাস ভি ইন 1, যেটা দুটো টার্মিনালে আমরা ইনপুট হিসাবে দিয়েছিলাম, ভি ইন একটাতে 2 দিয়েছিলাম আর একটাতে ভি ইন 1 দিয়েছিলাম, সেই দুটোর যে ডিফারেন্স, দুটোর যে বিয়োগফল, সেইটাই আমার আউটপুটে অ্যাম্পলিফাইড ফরম্যাটে চলে এলো, এবং সেখানে কত গুণ অ্যাম্পলিফাইড হলো, R4 বাই R3 গণিত 1 প্লাস R2 বাই R1, এত গুণ এটা অ্যাম্পলিফাইড হয়ে গেল। তার মানে শুধুমাত্র কিন্তু ডিফারেন্সটাই অ্যাম্পলিফাইড হলো, ডিফারেন্স অফ যে দুটো সিগন্যাল সেই জিনিসটাই অ্যাম্পলিফাইড হলো, আর বাকি যে কমন সিগন্যাল সেটা কিন্তু অ্যাম্পলিফাইড হলো না। এর থেকে আমরা একটা হাই আউটপুট গেইন পাচ্ছি, এবং আমাদের ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটাও অনেক হাই হচ্ছে, ইনপুট ইম্পিডেন্সের ভ্যালুটা আরো অনেক হাই হচ্ছে। যদি আমরা একটা স্টেজ ইউজ করতাম তাহলে যত হাই হতো, আমাদের অ্যাকচুয়ালি 3টে স্টেজ ইউজ হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে একটা স্টেজ ইনপুট স্টেজ আর একটা আউটপুট, 3টে অপ অ্যাম্প ইউজ হচ্ছে। তার ফলে আমাদের এই ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট যে গেইন, সেই গেইনটা হাই হচ্ছে এবং ইনপুট ইম্পিডেন্সটা আরো বেশি হাই হচ্ছে। তাহলে ওভারঅল গেইন যদি বলতে বলে এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে কত বলবে, ওভারঅল গেইনটা কত, ওভারঅল গেইনটা কত, গেইন মানে হচ্ছে আমাদের এক্ষেত্রে ভি আউট ডিভাইডেড বাই কত, ভি আউট ডিভাইডেড বাই ওই ভি ইন 2 মাইনাস ভি ইনটু মাইনাস ভি ইন 1, ভি ইন 2 মাইনাস ভি ইন 1, এই ডিফারেন্স যেটা সেটাই কত গুণ অ্যাম্পলিফাইড হচ্ছে আমরা বার করতে চাইছি, ভি ইন 2 মাইনাস ভি ইন 1, এটাই হলো আমাদের গেইন। এবং তার ভ্যালুটা কত আসছে, তার ভ্যালু আমাদের আসছে R4 বাই R3 ইন্টু আসছে আমাদের 1 প্লাস R2 বাই R1 1 প্লাস R2 বাই R1। এটা হলো একটা ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে গেইন। এটা ঠিক আছে, ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এই গেইনটা মনে রাখতে হবে, R3 বাই R4 R4 বাই R3 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস R2 বাই R1। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের আরেকটা লাস্ট যে টপিক, অপ অ্যাম্পের মধ্যে লাস্ট টপিক ছিল ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারটাই, এটা আমরা দেখে নিলাম। এই ইনস্ট্রুমেন্টেশনাল ছবিটা দেখান একবার। হ্যাঁ, ছবিটা দেখো, ছবিটা হচ্ছে এইটা, ইনস্ট্রুমেন্টেশনাল অ্যাম্পলিফায়ারের সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এইটা। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে এই টপিক থেকে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হলো। হ্যাঁ, এই টপিকটা পড়ার সাথে সাথে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার সেটা কমপ্লিট হলো। এবারে আমরা চলে আসবো আমাদের সেকেন্ড চ্যাপ্টারের, সেকেন্ড চ্যাপ্টার বা ইউনিট 2, যেটা ইউনিট 2 এ আমরা চলে আসবো। ইউনিট 2 এর মধ্যে আমরা কি পড়বো, মূলত আমরা পড়বো হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এন্ড অসিলেটর, এই জিনিসগুলো আমরা এখানে পড়বো।
তো প্রথমে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক, এই ব্যাপারটা কি সেটা জানতে হবে, এবং বিভিন্ন ধরনের যে নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার গুলো আছে সেগুলো সম্পর্কে স্যার জানতে হবে। ইউনিটি গেইন বাফারটা ইউনিটি গেইন বাফার কোথায় ছিল গো? আচ্ছা আচ্ছা, ইউনিটি গেইন বাফার, এই জিনিসটা তোমাদের পড়ানো হয়নি না। এই টপিকটা স্কিপ হয়ে গেছে। ইউনিটি গেইন ব্যাপারটা কিছুই অ্যাকচুয়ালি নয়। আমি এর সার্কিট ডায়াগ্রামটা দেখে দিই। আচ্ছা ঠিকই বলেছো, ইউনিটি গেইন বাফার এই একটা টপিক অপ্যাম্পের মধ্যে স্কিপ হয়ে গিয়েছিল, এটা আমি একটু বলে দিচ্ছি। ঠিক আছে, ইউনিটি গেইন বাফার। এবার এই ইউনিটি গেইন কথাটা থেকেই বুঝতে পারছো এই অপ্যাম্পের ক্ষেত্রে গেইন কত হবে। এই অপ্যাম্পের ক্ষেত্রে গেইন কত হওয়া উচিত? 1 স্যার। 1 হওয়া উচিত। ঠিক আছে, ও 1 গেইন হওয়া উচিত। তাহলে সেটার জন্য কি করতে হবে, আমাকে 1 গেইন পেতে হবে। তা ধরো একটা অপ্যাম্প এরকম আছে, একটা অপ্যাম্প এরকম আছে, এটাকে ওপেন লুপে রাখলে কি আমরা কোনোদিন 1 গেইন পাবো? না স্যার, কোনোদিন পাবো না। না স্যার, ওপেন লুপে রাখলে তো 1 গেইন আমরা পাবো না। তাহলে এটাকে আমাকে ক্লোজ লুপ তো করতেই হবে। ঠিক আছে, ক্লোজ লুপ তো আমাকে করতেই হবে। এই আমার দুটো টার্মিনাল, এই হলো আমাদের আউটপুট টার্মিনাল, একটা নন ইনভার্টিং, একটা ইনভার্টিং, আর একটা হলো আউটপুট টার্মিনাল। স্যার কোন কোন টপিকটা বলছেন স্যার এটা? এটা হচ্ছে ওই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে একটা টপিক স্কিপ হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে ইউনিটি গেইন বাফার। ঠিক আছে, ইউনিটি গেইন বাফার ব্যাপারটা কি ও। সেটা আমরা দেখলাম। ঠিক আছে, ইউনিটি গেইন বাফার ব্যাপারটা ঠিক আছে। দেখতে হবে। তো এটা একটা অপ্যাম্প আছে, এতে ধরো আমাদের ওই যেরকম প্লাস ভি আর মাইনাস ভি যেটা দেওয়ার সেটাও আমরা দিয়ে রেখেছি। মানে এখানে প্লাস ভি ভোল্টেজ মানে প্লাস ভিসিসি, আর একটা হচ্ছে মাইনাস ভিই যেটাকে বলে, এটা হচ্ছে এখানে আমরা দিয়ে রেখেছি। ঠিক আছে, এখন এটাকে আমাকে ইউনিটি গেইন বার করতে হবে। মানে এখানে আমরা ইনপুট যা দেবো আউটপুটের সেম আমরা পাবো, খালি ইনপুটের সঙ্গে আউটপুটের আমাদের একটা আইসোলেশন তৈরি হবে, কমন মোড সিগন্যাল সেগুলো যদি থেকে থাকে সেগুলো কিছু অ্যাম্পলিফাইড ফরম্যাটে যাবে না, সেটা আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, ইউনিটি গেইন বাফার এটাকে আমরা চাইছি যে আমাদের যে কমন সিগন্যালস সেটা ইনপুট থেকে আউটপুটে যাবে না, কিন্তু সিগন্যালের অ্যাম্পলিটিউড যেটা থাকার কথা সেটা অ্যাজ ইট ইজ থাকুক, এটা থাকুক। তাহলে আমরা কি করব, তার জন্য আমরা ধরো এখানে ইনপুটটা দিয়েছি, এটা হচ্ছে আমাদের সে ভি ইন। এবার আমরা কি করে দিচ্ছি না, সরাসরি এই যে ইনভার্টিং টার্মিনাল সেটাকে একটা ভায়া রেজিস্টার, ভায়া একটা রেজিস্টার, এটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি আউটপুটের সঙ্গে, আর কিছু করছি না, আউটপুটের সঙ্গে আমরা কানেক্ট করে দিচ্ছি। এটা হয়ে গেল আউটপুট। ঠিক আছে, তাহলে এবার কি হবে বলো, এই যদি আমরা এরকম সিচুয়েশনটা করে থাকি তখন আমাদের কি কারেন্ট ফ্লো করা উচিত? এখানকার ভোল্টেজটা কত? এখানকার ভিএন, এখানে ভোল্টেজ হলো ভি ইন, তাহলে এখানকার কত হবে? এটাও ভি ইনই হবে। ওটাও ভিএন। আর এটা একটা রেজিস্টার ধরো আর আছে, এবার এখানে তো কিছু কারেন্ট ঢুকছে না, আমি কি কিছু দেখিয়েছি এখানে ঢুকছে বলে বা কিছু গ্রাউন্ড, সেটা যদি থাকতো তখন আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখানের ভোল্টেজ যদি ভি ইন হয় তাহলে এখানের ভোল্টেজ কত হবে? ভি ইনই হবে। এবং যেহেতু এখান দিয়ে আমার কোনো কারেন্ট ঢোকা তো সম্ভব না, এখান দিয়ে কোনো কারেন্ট কি অপ্যাম্পের এখানে ঢোকা সম্ভব? অপ্যাম্পের ভেতরে কি কোনো কারেন্ট ঢোকে? অপ্যাম্পের ভেতরে কোনো কারেন্টই ঢুকবে না, সুতরাং আমার এদিক দিয়ে কোনো কারেন্টের ফ্লো তৈরি হবে না। এবার কারেন্টের যদি কোনো ফ্লো না হয় তাহলে এই রেজিস্টারের মধ্যে কি কোনো ভোল্টেজের ড্রপও হবে না, আর ড্রপ যদি না হয় তখন আমরা কি বলবো, এখানে যদি ভি ইন ভোল্টেজ থাকে আর এখানে যদি ভি আউট ভোল্টেজ থাকে তাহলে কি হবে? ভি ইন ইজিক্যাল টু ভি আউট হয়ে যাবে, কারণ ওর মধ্যে দিয়ে কোনো কারেন্টের ফ্লো হওয়া সম্ভব নয়। ভি ইন ইজিক্যাল টু ভি আউট। তাহলে আউট বাই ইন, এই যে গেনটা কত হয়? গেন বলতে আমরা কি বুঝি? গেন মানে আমরা বলি ভি আউট, ভি আউট বাই ভি ইন।
ঠিক আছে, ভি আউট বাই ভি ইন। তাহলে এর গেন কত? 1। এই যে জিনিসটা হলো, এটাই হলো একটা ইউনিটি গেন বাফার। ঠিক আছে, এই জিনিসটাকেই বলা হয়, এই সার্কিট ডায়াগ্রামটাকেই বলা হয়ে থাকে ইউনিটি গেইন বাফার সার্কিট। এর মাধ্যমে আমরা ইনপুটে যা ভোল্টেজ দিচ্ছি আউটপুটেও সেম ভোল্টেজ পাচ্ছি, কোনো গেইন আমাদের হচ্ছে না। কিন্তু ইনপুট সাইডের যে সিগন্যালসগুলো, যদি কোনো নয়েজ সিগন্যালস বা আনডিজায়ার্ড কোনো সিগন্যালস যেটা থেকে থাকে, সেই জিনিসটা কিন্তু আউটপুটে পৌঁছাচ্ছে না। কেবলমাত্র আমাদের অ্যাকচুয়াল সিগন্যাল, যেটাকে আমরা অ্যাম্প্লিফাইড তো করছি না, কিন্তু সেই অ্যাকচুয়াল সিগন্যালটাই আমাদের থাকছে। ইনপুটের সঙ্গে আউটপুটের কেবলমাত্র অ্যাকচুয়াল সিগন্যালটাই যাচ্ছে, আনডিজায়ার্ড সিগন্যাল কিছু ওখানে পৌঁছাচ্ছে না। এটাই হচ্ছে ইউনিটি গেইন। স্যার ইনভার্টিং টার্মিনালটাকে কোনো রকম ভাবে গ্রাউন্ড করা হবে না? ইনভার্টিং টার্মিনালটাকে না, এখানে গ্রাউন্ড কিন্তু করা হবে না, গ্রাউন্ড করা হবে না। গ্রাউন্ড করলে তো মানে গ্রাউন্ড তখন কি হবে, যদি তুমি এটা গ্রাউন্ড করে দিতে, তখন তো এদিক দিয়ে গিয়ে গ্রাউন্ডে কারেন্টটা চলে যেত, তাই না? গ্রাউন্ডে একটা কারেন্টের ফ্লো তৈরি হয়ে যেত। কারেন্টের ফ্লো যখনই হতো রেজিস্টারের মধ্যে কি হতো, ভোল্টেজ ড্রপ হয়ে যেত, তখন তো আর ব্যাপারটা হতো না। আর এখানের ভোল্টেজ 0 হয়ে যেত। সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনপুটের ভোল্টেজটাকে আউটপুটে পৌঁছে দেওয়া, সেইটা আমাদের উদ্দেশ্য। তো এটা এখানে হচ্ছে, গেনটা আমাদের 1 হচ্ছে। এটাই হলো আমাদের একটা ইউনিটি গেন বাফার। ঠিক আছে, তাহলে আমাদের এই অপ্যাম্পের চ্যাপ্টার কমপ্লিট। এই অপ্যাম্প নয়, মানে অ্যাম্প্লিফায়ার চ্যাপ্টারটাই কমপ্লিট। অ্যাম্প্লিফায়ার চ্যাপ্টারের পরে আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে ফিডব্যাক অ্যাম্প্লিফায়ার্স অ্যান্ড অসিলেটার্স। তো তার মধ্যে আমরা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক যে ব্যাপারটা একটু দেখে নেব। পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক ব্যাপারটা কি, সেটা প্রথমে আমরা দেখে নেব। দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে প্র্যাকটিক্যাল যে অ্যাম্প্লিফায়ারের গেইন কিন্তু অনেক হাই হয়। একটা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে অপ্যাম্প, ধরো একটা প্র্যাকটিক্যাল অ্যাম্প্লিফায়ার সার্কিট, সেখানে গেইন কিরকম হয়? প্রচুর হাই, 10⁵, 10⁶, এইরকম রেঞ্জে একটা হাই আউটপুট আমরা। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে না? না, একদমই শোনা যাচ্ছে না। তুমি একটু লিখে দাও তাহলে, কি বলতে চাইছো ব্যাপারটা একটু লিখে দাও। বলছি স্যার এটা কি ইউনিট 2? হ্যাঁ, এটা ইউনিট 2। হ্যাঁ, ইউনিট 2 এটা। ঠিক আছে, তো দেখো প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ক্ষেত্রে গেন তো অনেক হাই হয়, 1 মিলিয়ন পর্যন্ত এটা একটা গেন হয়ে যেতে পারে। তাহলে কি হয় না, যখনই এরকম একটা হাই অ্যাম্প্লিফায়ার একটা আউটপুট আমরা পেয়ে যাচ্ছি, মানে ইনপুটে একটা সিগন্যাল আমরা দিচ্ছি, আউটপুটে আমরা একটা অ্যাম্প্লিফায়ার সিগন্যাল পাচ্ছি। ইনপুটে একটা সিগন্যাল দিচ্ছি, সেটা আমার অনেকটা অ্যাম্প্লিফায়ার হয়ে আউটপুটে তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার যদি ইনপুটে কোনো রকম কোনো ডিস্টারবেন্স থাকে, মানে আমরা যেটা চাইছি, ধরো এরকম সাইন ওয়েভ আছে, সেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাইছি, ওয়েল ঠিক আছে, কিন্তু যদি এই সাইন ওয়েভ যেটা আমরা ইনপুটে দিতে চাইছি, তার মধ্যে যদি কোনো সাইন ওয়েভের সঙ্গে তো থাকলো, প্লাস কিছু ধরো একটা ডিস্টারবেন্সও থাকলো, এরকম টাইপের কোনো একটা ডিস্টার্বিং সিগন্যালও থাকলো। এখন যেহেতু এটা একটা অপ্যাম্প বা একটা অ্যাকচুয়াল অ্যাম্প্লিফায়ার বা প্র্যাকটিক্যাল অ্যাম্প্লিফায়ার, যাতে কোনো ফিডব্যাক নেই, মনে করো যদি কোনো ফিডব্যাক না থাকতো একটা অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কি হতো, যদি আমাদের যেটা ইনপুট সিগন্যাল, যেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাই, সেটা তো অ্যাম্প্লিফাইড হতোই, সেটা তো আমার অ্যাম্প্লিফাই হতোই, কিন্তু তার সাথে সাথে কি হতো, তার সাথে সাথে হচ্ছে যে নয়েজ সিগন্যাল, যেটা আনডিজায়ার্ড সিগন্যাল, যেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাইছি না, সেটাও অ্যাম্প্লিফাইড হয়ে যেত। এবং তার ফলে যেটা আমাদের আউটপুট তৈরি হতো, সেই আউটপুটটা হতো ডিস্টর্টেড আউটপুট। সেই আউটপুটের মধ্যে অনেক ডিস্টর্শন থাকতো। তো সেই ব্যাপারটা আমরা চাইছি না। আমরা চাইছি যে আমাদের একদম আউটপুটটা ঠিকঠাক থাকুক, সেখানে কোনো রকম কোনো ডিস্টর্শন যেন না থাকে। তো সেই ব্যাপারটাকে সফল করবার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিছু ফিডব্যাক সিস্টেম অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যেখানে কি হচ্ছে না, ইনপুটে আমরা যেটা দিচ্ছি আর আউটপুটে যেটা পাচ্ছি, ঠিক আছে, সেই দুটোর মধ্যে একটা তুলনা করতে হবে। মানে আমরা ইনপুটে একরকম দিলাম, আউটপুট আর একরকম পেলাম, এখন আমাদের এই আউটপুটটাই যে আমাদের পাওনা কিনা, সেই ব্যাপারটাকে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। তার সঙ্গে আমরা কম্পেয়ার করব, মানে অ্যাকচুয়াল যেটা আমাদের আউটপুট পাওয়ার কথা, যেটা রেফারেন্স, তার সঙ্গে আমরা কম্পেয়ার করব, এবং সেই অনুযায়ী যে ডিফারেন্সটা, যেটা আমাদের অ্যাকচুয়াল আউটপুট আর যেটা আমাদের ডিজায়ার্ড আউটপুট, তাদের মধ্যে যে ডিফারেন্স, সেই ব্যাপারটাকে আমরা ফিডব্যাক সার্কিটের মাধ্যমে আবার ইনপুটে প্রোভাইড করব। সেই অনুযায়ী আমাদের ইনপুটটা অ্যাডজাস্টেড হয়ে যাবে, সেই অনুযায়ী আমাদের ইনপুটটা অ্যাডজাস্টেড হয়ে যাবে।
ঠিক আছে, ফিডব্যাকের কনসেপ্টটাই এইরকম। ধরো একটা একটা গাড়ি আছে, হ্যাঁ, একটা গাড়ি আছে, এটা এই রাস্তা ধরে একটা গাড়ি যাচ্ছে, একটু উঁচু রাস্তা, এরকম রাস্তা ধরে একটা গাড়ি উপরের দিকে যাচ্ছে। মনে করো গাড়িটা প্রথমে সোজা রাস্তাতেই যাচ্ছিল, গাড়িটা প্রথমে সোজা রাস্তা যাচ্ছিল, দিয়ে এরকম একটা রাস্তা চলে এলো, এরকম একটা রাস্তা চলে এলো। হ্যাঁ, এবার গাড়ির যে ড্রাইভার, তার উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে একটা কনস্ট্যান্ট স্পিডে চালানো, গাড়িটাকে একটা ধরো কনস্ট্যান্ট গতিবেগে চালাতে হবে, 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ধরো গাড়িটাকে চালাতে হবে। এবার এটা ধরো প্রথমে প্লেন রাস্তা ছিল, প্রথমের রাস্তাটা ছিল প্লেন রাস্তা, এই যে রাস্তা একদম প্লেন রাস্তা, এখানে কোনো অসুবিধা নেই, ও একদম প্রথমেই যে গতিবেগ সেট করে দিয়েছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সেই গতিবেগেই চলছে। এবার আস্তে আস্তে যদি এরকম একটা একটু দেখে যে রাস্তাটা একটু স্লোপ নিয়ে উপরের দিকে উঠছে, এরকম পরিস্থিতিতে কি করতে হবে? এই পরিস্থিতিতে যদি ওকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগটা বজায় রাখতে হয়, তার জন্য কি ও যেরকম চলছিল সেরকম ভাবে চললেই চলবে, না কিছু করতে হবে বলো? 40 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি ওকে চালাতে হয়, এই রাস্তাতেও যদি উঠবার সময় যদি ওকে চালাতে হয়, তখন কি করতে হবে? যখনই এরকম একটা উঁচু জায়গায় চলে এলো, তাকে নিশ্চয়ই অ্যাক্সিলারেটরে চাপ দিতে হবে, তাই তো? অ্যাক্সিলারেটরে চাপ দিতে হবে, বাড়াতে হবে তাকে, তাকে এফোর্ট দিতে হবে, তো তাকে তো কিছু করতে হবে। মানে এতক্ষণ পর্যন্ত সে হয়তো এমনি স্টিয়ারিংটা ধরে বসেছিল, তাই কিছু করতে হচ্ছিল না, কিন্তু যেই সে এরকম একটু উঁচু রাস্তার দিকে চলে এলো, তখনও যদি সেই সেম গতিবেগকে বজায় রাখতে হয়, তাহলে তাকে অ্যাক্সিলারেটরটা চাপ দিতে হবে। অ্যাক্সিলারেটরে চাপ দিলে সেই অনুযায়ী গাড়ির মধ্যে যে চেঞ্জেস হবে, সেটা গাড়িটার গতিবেগটাকে বাড়িয়ে 40 কিলো, ইঞ্জিনের মধ্যে কিছু প্রক্রিয়া ঘটবে যার মাধ্যমে গতিবেগটা সেমে বজায় থাকবে, কিন্তু তাকে তো কিছু করতে হলো। তার মানে এখানে যে ড্রাইভার বসে আছে, যে ড্রাইভার এখানে বসে আছে, সে চোখ দিয়ে কিছু দেখলো, সে ব্যাপারটাকে সেন্স করলো, সেই চোখ দিয়ে দেখে সে সেই তার মস্তিষ্ক ব্যাপারটাকে প্রসেস করলো, ড্রাইভারের যে ব্রেন সে ব্যাপারটাকে প্রসেস করলো যে সামনে উঁচু রাস্তা। সেই মস্তিষ্ক থেকে যে বিভিন্ন নার্ভ আছে, তার মাধ্যমে তার পায়ে একটা সিগন্যাল গেল, সেই পায়ের মাধ্যমে সে আবার অ্যাক্সিলারেটরটাকে চাপ দিল। তার মানে এই প্রসেসটা কিভাবে হলো? কিছু না করে তো হয়নি, কিছু একটা সিগন্যাল সে দেখেছে, চোখের মাধ্যমে সে ইনপুটটা নিয়েছে, ইনপুটটার জন্য একটা ফিডব্যাক গেছে, সেই মস্তিষ্ক থেকে একটা ফিডব্যাক তার শরীরের মধ্যে গিয়ে সে তখন অ্যাক্সিলারেটরটাকে চাপ দিয়েছে। তার মানে এই যে প্রসেসটা হলো, এটা একটা ক্লোজ লুপ সিস্টেম। যদি সে নর্মাল রাস্তায় চলতো, সেটা হতো একটা ওপেন লুপ সিস্টেম, সেখানে কিছু নেই, সে এমনি চালাচ্ছে সোজা রাস্তায়, কোনো অসুবিধা নেই, খালি দেখছে, তাতে কোনো চেঞ্জেস নেই। কিন্তু যখনই এই ব্যাপারটা ঘটলো যে একটা উঁচু জায়গা চলে এলো, সে চোখ দিয়ে ব্যাপারটাকে দেখলো, দেখে তার মস্তিষ্কে ব্যাপারটা নিল, মস্তিষ্ক থেকে একটা ফিডব্যাক সিগন্যাল তার স্নায়ুর মাধ্যমে পায়ের কাছে চলে গেল, এবং পায়ের মাধ্যমে সে অ্যাক্সিলারেটরটাকে চাপ দিল। এই যে টোটাল প্রসেসটা, এটা হয়ে গেল একটা ক্লোজ লুপ সিস্টেম, ঠিক আছে? এর আগে যখন সে সোজা রাস্তায় চলছিল, সে চলছিল ওপেন লুপ সিস্টেম। এইটাই হচ্ছে একটা ব্যাপার, যে ওপেন লুপ আর ক্লোজ লুপ। ঠিক আছে, ক্লোজ লুপে কি হয় না, আমাদের যেটা আউটপুট, সেই আউটপুটটাকে কনস্ট্যান্ট ভ্যালু, মানে আউটপুটটা যে আমাদের ডিজায়ার্ড ভ্যালু, যেমন এখানে 40 কিলোমিটার পার আওয়ার এটা আমাদের ডিজায়ার্ড স্পিড ছিল, সেরকমই ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে যেটা আমাদের ডিজায়ার্ড ভ্যালু যেটা হওয়া উচিত সিগন্যালের ক্ষেত্রে, সেই ডিজায়ার্ড ভ্যালুটাকে বজায় রাখবার জন্য আমাকে কিছু চেঞ্জেস করতে হবে। কিন্তু সেই চেঞ্জটা কতটা চেঞ্জ করতে হবে, সেই ব্যাপারটা জানবো কোথা থেকে? সেটা আমরা জানবো যে আউটপুট যেটা পাচ্ছি সেটাকে সেন্স করব, সেন্স করে তার মধ্যে কিছুটা আমরা সেটাকেই, তার কিছুটা অংশ আমরা অ্যাজ এ ফিডব্যাক ইনপুটে আবার ফিরিয়ে দেবো। ঠিক আছে, মানে আমরা প্রথমে হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার ধরো আছে, অ্যাম্পলিফায়ারের মধ্যে আমরা কিছু একটা সিগন্যাল দিলাম, এটা ধরো একটা অ্যাম্পলিফায়ার, এখানে আমরা কিছু একটা ইনপুট সিগন্যাল দিলাম, VI ধরো দিলাম, এখানে একটা ভি আউট তৈরি হলো। ঠিক আছে, এখানে একটা ভি আউট তৈরি হলো। এখন যে সিস্টেমটা আছে এটা হলো একটা ওপেন লুপ সিস্টেম, এখানে আউটপুটের সঙ্গে ইনপুটের কোনো যোগাযোগ নেই। কিন্তু এতে অসুবিধা কি হচ্ছে না, ইনপুটে যেটা আমাদের নর্মাল সিগন্যাল আছে সেটা তো একদিকে অ্যাম্পলিফাইড হচ্ছে, ঠিকই আছে, সেটা অ্যাম্পলিফাইড হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো একটা অসুবিধা হয়ে যাচ্ছে, ইনপুটে যদি কোনো আনডিজায়ার্ড সিগন্যাল থাকে সেটাও অ্যাম্পলিফাইড হয়ে যাচ্ছে, কিন্তু সেইটা আমরা চাই না, সেটাকে আমরা এলিমিনেট করতে চাই। তার জন্য তাহলে কি দরকার? তাহলে এরকম ওপেন লুপে চলতে দিলে চলবে না ব্যাপারটাকে। তার জন্য দরকার হচ্ছে এই আউটপুটে যেটা পাচ্ছি সেটাকে মাপতে হবে, সেটাকে মেজার করতে হবে, সেটাকে মেপে যতটা অ্যাডজাস্টমেন্ট করার দরকার সেই অ্যাডজাস্টমেন্টটা আমাকে ইনপুটে জানাতে হবে। ইনপুট যে দিচ্ছে তাকে আমাকে বলতে হবে যে তোমার ইনপুটে প্রবলেম আছে, ইনপুটে এই প্রবলেমটাকে নালিফাই করো বা এই প্রবলেমটাকে এলিমিনেট করতে হবে। সেটার জন্য আমাকে একটা কি দরকার? সেটার জন্য একটা ফিডব্যাক দরকার। এই ফিডব্যাকটা আমাকে আউটপুট থেকে নিয়ে সেটাকে আবার
কোথায় ফিরিয়ে দিতে হবে? ইনপুটে ফিরিয়ে দিতে হবে। এই যে সিস্টেমটা হলো, এটা কি সিস্টেম হয়ে গেল? আগেরটা ছিল ওপেন লুপ, যখনই আমরা আউটপুট থেকে কিছু একটা অংশ নিয়ে ফিডব্যাক করে আবার ইনপুটে ফিরিয়ে দিচ্ছি, তখন এই ব্যাপারটা কি লুপ হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের একটা ক্লোজ লুপ সিস্টেম। ঠিক আছে, ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে এই অ্যাডভান্টেজটা আমরা পাচ্ছি যে আউটপুটটা আমরা আমাদের ডিজায়ার যে ভ্যালু সেখানে বজায় রাখতে পারছি, যেটা ওপেন লুপের ক্ষেত্রে হতো না। এবার এই যে ফিডব্যাকটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ফিডব্যাক দু রকমের হতে পারে। একটা হতে পারে পজিটিভ ফিডব্যাক, আর একটা হতে পারে আমাদের নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে, ফিডব্যাক দু রকমের হতে পারে, পজিটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাক আমরা কাকে বলবো? ধরো এটা একটা অ্যাম্পলিফায়ার, এটা আমাদের ইনপুট আর এটা হলো আমাদের আউটপুট। এখন এই অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে জেনারেলি আউটপুটটা কি রকম হয়? আউটপুটটা কি এরকম দেখতে হয়? ইনপুটটা যদি আমাদের সাইন ওয়েভ ওই রকম থাকে, আউটপুটটা কি রকম হওয়ার কথা বলো জেনারেলি? অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট তোমরা জানো, ইনপুটটা যদি এরকম হয়, আউটপুট কি রকম হওয়া উচিত? আউটপুট ওরকম অ্যাম্পলিফায়ার তো হওয়া উচিত, কিন্তু 180 ডিগ্রি আউট অফ ফেজ থাকা উচিত। ঠিক আছে, 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। কেন থাকবে সেটা আমি অনেকবারই বলেছি। অ্যাম্পলিফায়ার ইউজ সার্কিট, বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার তোমরা দেখেছো, জেফেট অ্যাম্পলিফায়ার, বিজেটি অ্যাম্পলিফায়ার, সমস্ত সার্কিটেই কিন্তু আউটপুটটা এরকম অ্যাম্পলিফায়ার, মানে 180 ডিগ্রি ফেজ শিফটেড হয়ে যাবে আউটপুটটা। মানে যদি আমাদের ইনপুট এইটা হয়, আউটপুট হবে এইটা। ঠিক আছে, এবার হচ্ছে এই যে আউটপুটটা আমরা পেলাম, সেটাকে আমরা কোথায় দেবো? ফিডব্যাকের মধ্যে দেবো। এটা আমাদের অ্যাম্পলিফায়ার ছিল, ইনপুট এটা ছিল, এটা হলো আউটপুট। এবার এই আউটপুটটাকে আমরা আবার ইনপুটে কিছুটা অংশ ফিরিয়ে দেবো। সেটা আমরা কোন রাস্তা দিয়ে দেবো? আমাদের ইনপুটের রাস্তাটা এরকম ছিল, ইনপুটটা এখানে এসেছিল, এখান থেকে এরকম আউটপুট তৈরি হয়েছিল। এখন আমরা আউটপুট থেকে কিছুটা অংশ নিয়ে ফিডব্যাকে দিচ্ছি, সেই ফিডব্যাক থেকে সেটা কিছুটা অংশ আবার ইনপুটে ফেরত যাচ্ছে। ঠিক আছে, এবার এই ইনপুটে যেটা আমরা ফিরিয়ে দিচ্ছি, সেই জিনিসটা যদি ইনপুটের সঙ্গে, ইনপুট সিগন্যাল যেটা আছে তার সঙ্গে যদি সেম ফেজে থাকে, তাহলে আমরা বলবো এটা হলো একটা কি ফিডব্যাক। যদি আমাদের ফিডব্যাক সিগন্যালটা, ইনপুট সিগন্যাল এটা, আর ধরো ফিডব্যাক সিগন্যালটা হলো এইটা, তাহলে ইনপুট সিগন্যালের সঙ্গে ফিডব্যাক সিগন্যালটা কি হয়ে যাচ্ছে? সে এক হয়ে গেছিল, এক ফেজে আছে। ইনপুট সিগন্যালও এরকম, ফিডব্যাক সিগন্যালও এরকম, তার মানে ইনপুট এবং ফিডব্যাক সিগন্যাল উভয়ই সেম ফেজে আছে। এই রকম যদি হয়, এই ধরনের ফিডব্যাক নেটওয়ার্ককে কি বলবো আমি? এই ধরনের ফিডব্যাক নেটওয়ার্ককে আমি বলবো হচ্ছে পজিটিভ ফিডব্যাক। এই ধরনের ফিডব্যাক সিস্টেমকে আমি বলবো পজিটিভ ফিডব্যাক। এটাকে আমরা বলতে পারি পজিটিভ ফিডব্যাক সিস্টেম। আর নেগেটিভ ফিডব্যাক কখন বলবো তাহলে? নেগেটিভ স্যার আরেকবার পজিটিভ ফিডব্যাকটা বলবেন? হ্যাঁ, পজিটিভ ফিডব্যাক দেখো, ইনপুটে আমরা এরকম সিগন্যাল দিয়েছি, এটা হলো ইনপুট, এটা হলো ভি ইন বা ভি আই, আর এটা হলো আমাদের ভি আউট। কোনটা? এই নীল রঙেরটা। ভি আউট হচ্ছে এইটা, 180 ডিগ্রি ঘুরে আছে। এখন আমরা এই ভি আউটটাকে নিয়ে একটা ফিডব্যাক সার্কিটে নিচ্ছি, সেই ফিডব্যাকের মাধ্যমে আমরা আউটপুটের কিছু অংশ ইনপুটে আবার ফিরিয়ে দিচ্ছি। এখন ফিডব্যাক থেকে যেটা আমাদের তৈরি হচ্ছে, সেই যে ফিডব্যাক ভোল্টেজ, এই যেটা ভিএফ দিয়ে আমি লিখেছি, সেইটা যদি ইনপুট ভোল্টেজ যেটা ছিল বা ইনপুট সিগন্যাল যেটা ছিল তার সঙ্গে যদি সেম ফেজে থাকে, সেক্ষেত্রে আমরা এই ফিডব্যাকটাকে কি ফিডব্যাক বলবো? এটাকে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। এটাকে আমরা বলবো পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, এই সিগন্যালটা ভোল্টেজও হতে পারে বা কারেন্টও হতে পারে। আমি ভিএফ লিখেছি, কিন্তু তার মানে এই নয় যে সবসময় ভোল্টেজ সিগন্যালই হবে, এটা কারেন্ট সিগন্যালও হতে পারে। এবং এইগুলো সব কারেন্ট সিগন্যাল, এটাও কারেন্ট সিগন্যাল হতেই পারে। ঠিক আছে, এখন আমরা ভোল্টেজ সিগন্যাল দিয়ে এটা বোঝাতে চাইছি যে এটা একটা ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা এইরকম। এখন যদি ফিডব্যাকের মাধ্যমে যে ভোল্টেজটা আমরা ইনপুটে আবার দিচ্ছি, সেটা যদি ইনপুটের সঙ্গে সেম ফেজে থাকে, সেই ধরনের ফিডব্যাককে আমরা বলছি পজিটিভ ফিডব্যাক সিস্টেম। আর নেগেটিভ ফিডব্যাকটা কিরকম হবে? আবার একটা আমি এরকম ড্র করব, এটা হলো আমাদের একটা অ্যাম্পলিফায়ার, এবারে ভেতরে লিখছি এটা অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল, যেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি। অ্যাম্পলিফায়ারের মধ্যে যখন এটাকে আমরা সে ভি ইন নাম দিলাম, যেহেতু আমার ইনপুট সিগন্যাল, এটাকে আমি ভি ইন নাম দিলাম। আর আউটপুট সিগন্যাল যেটা তৈরি হবে আউটপুটে, সেটা হবে আমাদের 180 ডিগ্রি ঘুরে থাকবে এরকম, এবং অ্যাম্পলিফায়ার হয়ে থাকবে।
এবার এই আউটপুটে যেটা তৈরি হলো এটার আমি নাম দিলাম ভি আউট। ঠিক আছে, এবার হচ্ছে স্যার যদি অ্যাম্পলিফায়ারটা স্যার যদি নন ইনভার্টিং হয় তাহলে তাহলে আউটটা তো সেম ফেজে থাকবে। হ্যাঁ, তাহলে নন ইনভার্ট, তাহলে এটা ভি আউটটা নন সেম ফেজেই থাকবে। যদি অপ্যাম্প হয়, ধরো একটা অপ্যাম্প যদি হয় আর তার যদি তুমি নন ইনভার্টিং টার্মিনালে দাও, তখন ভি আউটটা সেম ফেজে থাকবে, তাও থাকতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে এই আউটপুট যেটাই পাও সেই আউটপুটটাকে তুমি নিয়ে একটা তোমার সার্কিট থাকবে, আর একটা সার্কিট, এই সার্কিটটার নাম হচ্ছে ফিডব্যাক সার্কিট, ফিডব্যাক নেটওয়ার্ক। এই ফিডব্যাক নেটওয়ার্কে তোমাকে ফিড করতে হবে আউটপুটটাকে, ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে আউটপুটটাকে আমাকে ফিড করতে হবে। ঠিক আছে, এবার যখন আমি আউটপুটটাকে নিয়ে ফিডব্যাক নেটওয়ার্কে ফিড করব, তখন আবার কি হবে, ফিডব্যাক নেটওয়ার্ক বেসিক্যালি ওই ভোল্টেজের মানটাকে কিছুটা কমিয়ে দেয়, ভোল্টেজের মানটাকে কিছুটা কমিয়ে দেবে, মানে এর গেইনটা জেনারেলি একের থেকে কম হয়। ফিডব্যাক নেটওয়ার্ক যেটা, অ্যাম্পলিফায়ারের গেইন কি হয়, অ্যাম্পলিফায়ারের গেইনটা জেনারেলি এটা হচ্ছে জেনারেলি গ্রেটার দ্যান 1 হয়। এ যেটা অ্যাম্পলিফায়ারের গেইন, সেটা জেনারেলি একের থেকে 1 মানে গ্রেটার হয়, একের থেকে গ্রেটার হয়। এবং ফিডব্যাক নেটওয়ার্ক যেটা, তার যেটা গেইন, তাকে জেনারেলি একটা নাম দেওয়া হয় ফিডব্যাক ফ্র্যাকশন, এটাকে এমভি দ্বারা ডিনোট করা হয়, এটাকে বলা হয় ফিডব্যাক ফ্র্যাকশন। হ্যাঁ, এই ফিডব্যাক ফ্র্যাকশন যে জিনিসটা জেনারেলি লেস দ্যান 1 হয়, এবং এইটা আমরা ফিড করে দিচ্ছি কোথায়, ইনপুটের মধ্যে। তাহলে রাস্তাটা কি রকম হলো, ইনপুটের রাস্তাটা এরকম, ইনপুট এদিক দিয়ে এলো, এদিক দিয়ে গেল, আউটপুট তৈরি হয়ে গেল। এই আউটপুটের কিছুটা অংশ আমরা নিয়ে নিলাম, দিয়ে আমরা ফিডব্যাককে দিয়ে দিলাম, ফিডব্যাককে দিয়ে যেটা দিলাম সেটার থেকে আবার কিছুটা অংশ নিয়ে আমরা পুনরায় ইনপুটে ফিরিয়ে দিলাম। এই জিনিসটাকেই বলা হচ্ছে একটা ক্লোজ লুপ ফিডব্যাক সিস্টেম। এবার এখানে যেটা ফিডব্যাক আমরা দিচ্ছি, ফিডব্যাক সার্কিটের মাধ্যমে যেটা পাচ্ছি, সেটাকে আমরা ইনপুটে আবার ফিরিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এর যে সিগন্যালটা, ফিডব্যাকের যে সিগন্যালটা, সেটা যদি এরকম হয়, মানে আউটপুট যেরকম ছিল ঠিক সেরকমই দেখতে একটা ফিডব্যাক হয়, তাহলে আমরা এই ফিডব্যাকটাকে কোথায় আবার দিচ্ছি, ইনপুটের সঙ্গে দিচ্ছি। এটা হলো আমাদের ভিএফ ফিডব্যাক। তাহলে এখন আমার দেখো ভিএফ আর ভিআই এরা কি রকম আছে, তারা কি সেম ফেজে আছে, ফিডব্যাক দুটো, ফিডব্যাক এবং ইনপুট তারা কি সেম ফেজে আছে, তা কিন্তু নেই। এক্ষেত্রে ভিআই বা ভিইন অ্যান্ড ভিএফ, ভিইন অ্যান্ড ভিএফ, দে আর 180 ডিগ্রি আউট অফ ফেজ, 180 ডিগ্রি আউট অফ ফেজ, 180 ডিগ্রি আউট অফ ফেজ। তাহলে এই ধরনের ফিডব্যাককে কি বলবো, এই ধরনের ফিডব্যাককে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। এটাই হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, তাহলে একটা জিনিস আমাকে বলো, পজিটিভ ফিডব্যাক যখন দেব তখন আমাদের যে সিস্টেমটা, এটা তো আর ফিডব্যাক যখনই দিচ্ছি, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সিস্টেমটা কি লুপ সিস্টেম হচ্ছে, সিস্টেমটা কি ওপেন লুপ থাকছে না ক্লোজ লুপ থাকছে আমাকে বলো। যখনই আমরা ফিডব্যাক ব্যবহার করছি, সিস্টেমটা কি, সিস্টেমটা হয়ে যাচ্ছে আমাদের ক্লোজ লুপ সিস্টেম, ক্লোজ লুপ সিস্টেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার যখন আমরা পজিটিভ ফিডব্যাক দিচ্ছি তখন আমাদের গেইনটা কি হয়ে যাচ্ছে বলো, ওভারঅল যে গেইনটা, সিস্টেমের গেইনটা, ক্লোজ লুপ সিস্টেম হওয়ার ফলে এই সিস্টেমের গেইনটা কমে যাচ্ছে না আরো বেড়ে যাচ্ছে যখন পজিটিভ ফিডব্যাক দিচ্ছি, বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে, কারণ ইনপুটটাকে আমরা আবার আউটপুটের কিছুটা অংশ নিয়ে ইনপুটে দিচ্ছি এবং সেই ইনপুটটার সঙ্গে ফিডব্যাকটা সেম ফেজে আছে। দ্যাট মিনস আমাদের আউটপুট গেইন যেটা, সেটা কিন্তু আরো বেড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এটা তো একটা অ্যাডভান্টেজ হয়ে গেল, এটা হলো আমাদের পজিটিভ ফিডব্যাকের একটা অ্যাডভান্টেজ, যে গেইনটা আমাদের আরো বেড়ে যাবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ এটাই যে এই যখন আমরা পজিটিভ ফিডব্যাকটা ব্যবহার করছি, সিস্টেমের যে আউটপুট তৈরি হচ্ছে তাতে কিন্তু ডিস্টর্শনের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ডিস্টর্শন মানে আউটপুট যে ওয়েব ফর্ম, যদি আমরা সাইনোসয়েডাল আউটপুট ওয়েব ফর্ম চেয়ে থাকি, সেই সাইনোসয়েডটা ধরো এইরকম হয়ে যাচ্ছে, এইরকম টাইপের একটা আউটপুট ওয়েব ফর্ম হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলতে পারি ডিস্টর্টেড। এটা কিন্তু প্রপার সাইনোসয়েড নয়, এটা হচ্ছে ডিস্টর্টেড আউটপুট, এরকম একটা ডিস্টর্শন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা পজিটিভ ফিডব্যাক যখন আমরা ইউজ করছি ডিস্টর্শনটা বেশি দেখা যাচ্ছে। আর হচ্ছে সিস্টেমটা স্টেবল থাকছে না, সিস্টেমের স্টেবিলিটিটা কমে যাচ্ছে, মানে আউটপুট
কিভাবে চেঞ্জ হবে, আউটপুটের ভ্যালুটা যদি একটা রেঞ্জের মধ্যে ফিক্সড থাকে, আউটপুটের ভ্যালুটা যদি কনস্ট্যান্ট থাকে, সহজে চেঞ্জ না হয়, তাহলে আমরা সেটাকে বলি স্টেবল সিস্টেম। আর যদি খুব সহজেই আউটপুটটা চেঞ্জ করে যায় বা ফ্লাকচুয়েট করে যায়, এই ধরনের সিস্টেমকে আমরা বলি ইনস্টেবল সিস্টেম। তো পজিটিভ ফিডব্যাক ব্যবহার করলে সিস্টেমের স্টেবিলিটিটা কমে যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। তো যে কারণে পজিটিভ ফিডব্যাক সিস্টেমটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে জেনারেলি ইউজ করা হয় না। অ্যাম্পলিফায়ার সার্কিটের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাকটা ইউজ জেনারেলি করা হয় না। কেন হয় না? গেন তো বেশি হচ্ছে। তাও কেন হয় না? কারণ একটাই, যে এখানে সিস্টেমের স্টেবিলিটিটা কমে যাচ্ছে, দুটো কারণ, এবং সিস্টেমের যে আউটপুট ওয়েভ ফর্ম সেটাতে অনেক ডিস্টরশন চলে আসছে। এই দুটো কারণেই পজিটিভ ফিডব্যাক জেনারেলি অ্যাম্পলিফায়ার সার্কিটে ইউজ করা হয় না। তাহলে পজিটিভ ফিডব্যাকটা ইউজ করা হয় কোথায়? পজিটিভ ফিডব্যাকটাকে ইউজ করা হয় অসিলেটর সার্কিট ডিজাইনের জন্য। অসিলেটর বলে একটা সার্কিট আছে, সেই সার্কিটের কি কাজ সেটা আমরা পরে দেখব। সেই অসিলেটর সার্কিটের জন্য আমরা পজিটিভ ফিডব্যাক সিস্টেমটাকে ইউজ করি। আর নেগেটিভ ফিডব্যাকটা কি? নেগেটিভ ফিডব্যাকে কি মনে হচ্ছে বলো? আউটপুট যেটা আমাদের তৈরি হচ্ছে, সেই কিছু অংশ নিয়ে আমরা ইনপুটে ফিরিয়ে দিচ্ছি ফিডব্যাকের মাধ্যমে, কিন্তু ফিডব্যাকের সঙ্গে ইনপুট আউট অফ ফেজ আছে, সেম ফেজে তো নেই। তাহলে এক্ষেত্রে সিস্টেমের ওভারঅল গেইনটা কি হবে? ওভারঅল গেইন যেটা হবে সেটা কি হওয়া উচিত? বেড়ে যাওয়া উচিত না কমে যাওয়া উচিত? নর্মাল ওপেন লুপ অবস্থায় যা গেইন ছিল তার থেকে কি হবে গেইনটা? বলো। আগেরটা তো বেড়ে গিয়েছিল, কারণ আগেরটা আমরা ইনপুটের সঙ্গে যেটা ফিডব্যাক করেছিলাম সে দুটো ইনপুটের সঙ্গে সেম ফেজে ছিল, কিন্তু এখন ইনপুটের সঙ্গে যেটা ফিডব্যাক দিচ্ছি সেটা ইনপুটের সঙ্গে কম, মানে আউট অফ ফেজ আছে। তাহলে এক্ষেত্রে গেন কি হওয়া উচিত? গেন অবশ্যই কমে যাওয়া উচিত। এটা আমরা থিওরিটিক্যালি বলছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখবো, প্র্যাকটিক্যালি মানে এটা ডেরিভেশন ম্যাথামেটিক্যালি আমরা করে দেখবো যে গেনটা কমে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এই নেগেটিভ ফিডব্যাক সিস্টেমটাকেই কিন্তু অ্যাম্পলিফায়ার ডিজাইনের জন্য ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? এর কারণ হচ্ছে আউটপুট যেটা ওয়েভ ফর্ম তৈরি হয় এই নেগেটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ইউজ করলে, সেই আউটপুটটা অনেক বেশি স্টেবল থাকে এবং আউটপুটের যে ওয়েভ ফর্ম তাতে ডিস্টরশনটা অনেক কম থাকে। এই দুটো কারণবশত নেগেটিভ ফিডব্যাকটাকেই জেনারেলি অ্যাম্পলিফায়ার সার্কিটের ডিজাইনের সময় ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল আমাদের পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের মেন কনসেপ্ট, যে কোন ক্ষেত্রে আউটপুটের সঙ্গে বা কোন ক্ষেত্রে ইনপুটের সঙ্গে ফিডব্যাকের ফেজটা কিরকম থাকবে। ইনপুটের সঙ্গে আউটপুট যে থেকে প্রাপ্ত ফিডব্যাক সেটা যদি সেম ফেজে থাকে তাহলে পজিটিভ ফিডব্যাক বলবো, আর যদি ইনপুটের সঙ্গে ফিডব্যাকটা যদি 180 ডিগ্রি আউট অফ ফেজ থাকে তখন সেটাকে নেগেটিভ ফিডব্যাক বলবো। ঠিক আছে? এই দুটোই মেন কনসেপ্ট। এবার এর থেকে আমরা পরের দিনগুলোতে আরো ডিসকাশন করে দেখব যে পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, তখন তার কি প্রকারভেদগুলো আছে, তার ব্লক ডায়াগ্রাম, তার গেইন কত হয়, সেগুলো সব আমরা পরের ক্লাসে ডিসক্রাইব করব।